২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নির্বিঘ্নে পথ চলতে পারছে কি? গণতন্ত্রের সেই কাঙ্ক্ষিত সোপানে পৌঁছাতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যে পৌঁছা প্রয়োজন ছিল, তারা কি সত্যি সেই জায়গাগুলোতে একত্রিত হতে পেরেছে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সামগ্রিকভাবে চলমান রাজনীতি এবং ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে আজকে স্টার নিউজের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের রাজনীতির স্পষ্টভাষী কণ্ঠস্বর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ। যারা আমাদের বক্তব্য শুনবেন তাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি বক্তব্য দেন আর কি বারবারই, যে বাংলাদেশের গণতান্ত্রিক যে চর্চা রাজনীতির সেটি আসলে নেই এবং অনেকাংশে করার সুযোগও নেই। তো এই যে ২৪-এর গণ আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকার পতনের পরের বাস্তবতায় আপনার এই বক্তব্যটির মানে জায়গা জানতে চাই আর কি। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা হল আমি বলেছিলাম এই দেশে আগামীতে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। তখন আমার বিরুদ্ধে অনেকে বিদ্রুপ করেছিল, হাস্যরস করেছিল, অনেকে এটার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে। এবং হাসিনাকে বলেছিলাম বহুবার, অন্তত ৯-১০ বার বলেছি যে আপনাকে পলাইতে হবে এবং যাওয়ার সময় কাপড় নিয়েও যেতে পারবেন না। সেটাই হয়েছে। একটা রাজনীতিবিদকে ভবিষ্যৎ দেখতে হবে, আগামী বছর কী হতে পারে, পরের বছর কী হতে পারে। একটা রাজনীতিবিদকে এগুলি বিশ্লেষণ করতে হবে। আমরা কিন্তু সেটা বিশ্লেষণ করতেছি না। হাসিনার পতন কেন হলো এটার উপর বিশ্লেষণ করা উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক নেতার, এবং সেইভাবে নিজকে শোধরায় নেওয়ার একটা সুযোগ ছিল। আমরা বরং সেটা শোধরায় না নিয়ে ওরা যে কাজটা করেছে সেই কাজটা করার জন্য আগ্রহী হয়ে পড়েছি, যার কারণে জনগণ এখনও আশঙ্কামুক্ত না। বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগ তৈরির পেছনে রাজনীতিবিদদের একটি বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকা রাজনৈতিক দলগুলো কতখানি পালন করতে পারছে, কতখানি এক হতে পারছে, এই প্রশ্ন যখন সামনে আসে, আপনি একজন শীর্ষ নেতা হিসেবে এই দায়কে এড়াতে পারেন? না, আমি কখনো দায় এড়াতে পারি না। সেজন্য আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করে যেগুলি দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য ভালো হবে, সেই বিষয়গুলিতে আমরা ঐক্যমত পোষণ করছি। যেই বিষয়গুলি দেশের জন্য ভালো না, জনগণের জন্য ভালো না, সেটা আমরা আপত্তি জানিয়েছি। অন্য দলে কি করছে না করছে তাদের কোনো তাবেদারি আমরা করি না। আমরা শুধু এক জায়গায় তাবেদারি করি, সেটা হলো আল্লাহর। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি সঠিক পথে থাকার জন্য। আমরা যে 100% সঠিক পথে আছি সেটাও বলা যাবে না। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের কর্মীদেরকে মাঝে মাঝে আমি ডাকে তাদেরকে বলি কোনটা করণীয় না। এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে যে সংস্কার ছাড়া নির্বাচন যদি হয় সেটি পুরনো সে অন্ধকার যুগে ফিরে যাওয়া হবে। তো অনেকেই নির্বাচনের ভবিষ্যতে আশঙ্কা করছেন। আপনি একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে আগামী নির্বাচনের ভবিষ্যৎকে কিভাবে দেখছেন? আগামী নির্বাচনটা খুব কঠিন হবে। আমরা যেভাবে সহজ মনে করতেছি সেটা সহজ হবে না, কারণ ইতিমধ্যে মানুষ অনেক, তাদের মধ্যে পরিবর্তন আসছে। তারাও বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছে, চাঁদাবাজি নিয়ে চিন্তা করতেছে, তাদের উপর যে জুলুম হয়েছে, তাদের যে জমি দখল হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে। নির্বাচনের সময় তারা ঘরে থাকতে পারে নাই। আমার উপরে 2বার হামলা হয়েছে আমার জীবনের উপরে। আল্লাহর মেহেরবানি, শুকরিয়া, আমার নবীজির দয়া, এখনও জীবিত আছি, সুস্থ শরীর আছি। মৃত্যু তো একদিন আসবে। আমি তো একজন যোদ্ধা। মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করেছিলাম বাংলাদেশ স্বাধীন করার জন্য। সুতরাং জীবন মৃত্যু আমার কাছে এটা বড় কিছু না। আওয়ামী লীগের যে ক্ষমতা তারা ছিলেন প্রায় টানা 16.5 বছর বা 17 বছর, সেই সময় যে ধরনের দুঃশাসন, দুর্নীতি কিংবা চাঁদাবাজি কিংবা দখলবাজি ছিল, শহীদের রক্তে পাওয়া বাংলাদেশেও সেই ধরনের অভিযোগ শোনা যায়। এটি নিয়ে আপনার মূল্য? রাজনীতিবিদদের মধ্যে বেসিক যেটা চরিত্র, এখনো পর্যন্ত সেটার পরিবর্তন আসেনি। এখন টাকার পিছনে দৌড়াচ্ছি। টাকাই হলো সব কিছু আমাদের কাছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতার উচিত হবে তাদের নেতাদের 10 বছর আগে কী ছিল, এখন তারা কত টাকার মালিক, এই টাকাগুলি কীভাবে তাদের কাছে আসলো, এগুলি মূল্যায়ন করে আগামী দিনে মাঠে তাদেরকে নমিনেশন দেওয়া। না হলে
ভুল করলে ভরাডুবি হবে। বিএনপি প্রতিষ্ঠাকালীন যে কয়জন ছিলেন একেবারে কোর কমিটিতে, আপনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। বিএনপি যখন ক্ষমতায়, তখন আপনি বিএনপি ছেড়ে দিয়েছেন, নতুন রাজনৈতিক দল করেছেন। এটি কি আদর্শিক কোনো দ্বন্দ্ব নাকি কোনো অভিমান? অভিমান নিয়ে আমি রাজনীতি করি না, বাস্তবতায় বিশ্বাস করি, আবেগে বিশ্বাস করি না। আমার সাথে যখন আপনার কোনো ব্যাপারে মতানৈক্য হবে, আমি আপনার সাথে আপনার ক্ষতি না করে নিজেই সরে যাব। আমার ক্ষতি হতে পারে, কিন্তু আমি আপনার ক্ষতি করব না, সেটাই আমি করেছি। আমার সাথে যখন কোনো বিষয়ে মতানৈক্য হয়েছে, আমি মনে করেছি কারো ক্ষতি না করে আমি নিজেই সরে যাই। আমি নিজে সরে আসছি। এবং উপমহাদেশে, পৃথিবীতে সাবেক প্রেসিডেন্ট, সাবেক স্পিকার, 30 জন এমপি মন্ত্রী নিয়ে কেউ কখনো কোনো দল থেকে আসে নাই। এটাই ছিল পৃথিবীতে একটা অনন্য উদাহরণ। বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে বড় রাজনৈতিক বলয় কিংবা বড় রাজনৈতিক দলের বাইরে রাজনীতি করা কতখানি কঠিন? আমি মনে করি কোনো কঠিন না। আপনি যদি আপনার লোকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, আপনার লোকে যদি আপনাকে বুঝে, তাহলে আপনার জন্য এটা মোটেও কঠিন না। আপনার সাথে যদি আপনার লোকের গ্যাপ হয়ে যায়, তাহলে এটা খুব কঠিন। আপনার লোকে যদি, যেমন আমার চন্দনাইশ, সাতকানি আংশিক এলাকা, তারা আমাকে বুঝে গেছে যে কোনো অবস্থাতে আমি কারো কাছে বিক্রি হব না, মাথা নত করব না, আমার দেশকে আমি বিক্রি করব না, কারো ক্ষতি করব না, তারা এটা বুঝে। সুতরাং পুরুষ, মহিলা, জাতি, ধর্ম নির্বিশেষে তারা সকলেই আমাকে সমর্থন দেওয়ার জন্য এগিয়ে আসে। এলডিপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, সেই পরিকল্পনা আছে কিনা? আমার কাছে কোনো পরিকল্পনা নেই। আমার আল্লাহ যেদিকে আমাকে নিয়ে যায় সেদিকে যাব। আপনি যদি এখন তরুণ হতেন, তাহলে রাজনীতিতে আসতেন কিনা? আমি যে তরুণ না, আপনাকে কে বলছে? না, আপনি চির তরুণ, আমরা জানি। আমি 87 বছর বয়স, কিন্তু আপনার থেকে আমি ফিজিক্যালি ফিট বেশি। এটা আল্লাহর মেহেরবানি, আমার আল্লাহর দয়া, আমার নবীর দয়া। আমি বুঝাচ্ছি যে বর্তমানে যে তরুণদের যে অবশ্যই রাজনীতি আসতে হবে। রাজনীতি যদি না আসেন, তাহলে দেশের সেবা করবে কে? জনগণকে কে সেবা করবে? সবাই যদি ব্যবসা বাণিজ্যের জন্য যদি চলে যায়, সবাই যদি নিজের নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সমাজটা কে চালাবে? 16 বছর পরে একটা ভোট উৎসবের দিকে যাচ্ছে। অনেক জায়গাতে এখন অনৈক্য রয়ে গেছে, রাজনীতির মাঠে এখন অনেক বড় বিভাজন রয়ে গেছে। কেন এক হতে পারছেন না? অনৈক্য আছে বলে তো এত রাষ্ট্র, সরি, এতগুলি রাজনৈতিক দল। ঐক্য থাকলে তো একটা রাজনৈতিক দল হইতো, বাকশাল হয়ে যেত। না, রাষ্ট্রের নানা মত, নানা পথ, সেটা থাকবে, সেটা থাকবে। তার মধ্যেও আমাদেরকে সঠিক পথটা বের করে নিয়ে আসতে হবে। যারা দেশ নিয়ে চিন্তা করে, সমাজ নিয়ে চিন্তা করে, তাদেরকে পথটা বের করতে হবে। এটা কঠিন, কিন্তু এটা অসম্ভব না। আগামীর বাংলাদেশ বিনির্মাণ নিয়ে আপনার দলের এবং আপনার ভাবনা জানতে চাই। এটা তো আমি বলবো না, এটা তো হলো একান্ত ব্যক্তিগত। আমি যদি এটা বলে দিই, অন্যরা এটা কপি করা শুরু করবে। যেসব রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন মাঠে দখলবাজি কিংবা চাঁদাবাজির অভিযোগ আসছে, সেই দলগুলোর উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ কিংবা কোনো সতর্কবার্তা থাকবে কিনা? ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচন হয়ে গেল, এটা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে, একটা সিগন্যাল দিয়েছে। এটা প্রত্যেক রাজনৈতিক দলকে এই সিগন্যালটা বুঝতে হবে। আমি মনে করি আবহাওয়াবিদেরা যেমন 3 দিন আগে, 4 দিন আগে বলে দেয় এখানে এরকম ঘূর্ণিঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, এটা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে একটা আগাম আভাস দিয়েছে যে তোমরা যদি উল্টা পথে চলো, এরকম ঘটনা ঘটতে পারে। আমি আশা করব প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদাভাবে ব্রেইন স্টর্মিং, অর্থাৎ এটা নিয়ে চিন্তাভাবনা করবে। এটা আমাদের সবার চক্ষু খুলে দিয়েছে ডাকসু নির্বাচনটা। এটার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখন যে সময় নাই এটা না, এখনো 6 মাস সময় আছে। সুতরাং যা ভুল হয়েছে সেটা পাস্ট, অতীত। আগামী দিন কি করবেন, আপনাকে জনগণের কাছে সেটা বলতে হবে। নির্বাচনে অনেকে শঙ্কার কথা বলছে যে নির্বাচন আদৌ হবে কিনা। যদি বাংলাদেশের নির্বাচন কোনো কারণে বানচাল হয়, তাহলে বাংলাদেশের লাভ ক্ষতিটা কার? কিছু কিছু লোক ভারতের থেকে টাকা নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে। তারা হলো আওয়ামী লীগের সাথে কাজ করে, জাতীয় পার্টির সাথে মিলে কাজ করে। যারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে, আমি মনে করি ইউনূস সাহেবের নেতৃত্বে একটা ভালো নির্বাচন হবে। সেই নির্বাচনের পক্ষে মতামত দেওয়া উচিত। খোরা অজুহাত দেখে আমার এটা চাই, আমার ওইটা চাই, এগুলি বলা ঠিক হবে না। যেটা বাংলাদেশে আমরা বিগত 52 বছরে দেখেছি, এটার উপরে নির্ভর করে আগান। সংস্কার যাই এখন সম্ভব সেটা করবে, যেটা সম্ভব না আগামী দিন যখন সংসদ আসবে করবে। জনগণ তো আগের মতো নেই। নেপালের প্রধানমন্ত্রীকে যদি দৌড়াইতে পারে,
তাহলে আগামী দিনে আমাকে দৌড়াইতে অসুবিধাটা কোথায়, আপনাকে দৌড়াইতে অসুবিধাটা কোথায়? সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে পালানোর জন্য। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে করা হচ্ছে, এলডিপি এ ব্যাপারে কি বলছে? ভারতের দালাল হিসেবে দুইটা দল চিহ্নিত হয়েছে, একটা হলো আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ তারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে এবং তাদের সাহায্য করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের বি টিম ছিল জাতীয় পার্টি, সুতরাং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখানে আপনি যদি মায়া মমতা দেখান, দেশ চালানো যাবে না। দেশ চালানোর জন্য কঠোর হস্তে করতে হবে, ভালো লোকদেরকে প্রমোশন দিতে হবে, খারাপ লোকদেরকে দমন করতে হবে। সুতরাং জাতীয় পার্টির লোকদেরকে ধরেন, জেলখানায় ঢুকান। তারা তো বিগত 15 বছর, 16 বছর, 20 বছর পর্যন্ত দালালি করে অনেক মালপানি কামাইছে। সুতরাং তাদেরকেও এটা জবাবদিহি করতে হবে। এখনও জাতীয় পার্টির কোনো লোককে দুদুকেও ধরে নেই, ইউনূস সাহেবও ধরে নেই। সুতরাং তাদের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। যারা বাংলাদেশের দালাল তারাই রাজনীতি করবে, ভারতের দালালেরা এখানে রাজনীতি করতে পারবে না। এটা হলো রক বটম। 5 আগস্ট যে শিক্ষা দিয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিবিদেরা কি সেখান থেকে কোনো শিক্ষা নিয়েছে? রাজনৈতিক দলগুলিও শিক্ষা নেয় নাই, যারা ছাত্ররা আন্দোলন করেছে তারাও শিক্ষা নেয় নাই। ছাত্রদের উচিত ছিল তারা পাহারাদার হিসাবে কাজ করা। পাহারাদার মানে সিকিউরিটি গার্ড না, জনগণের পক্ষে পাহারাদার হয়ে সরকারটা সঠিক পথে চলছে কিনা এটা দেখা, এটাই বড় কাজ হতো। কিন্তু সেটা না করে তারা ক্ষমতার ভাগাভাগি করছে, যার কারণে তাদের যে ভাবমূর্তি ছিল সেটা সবচেয়ে তলানিতে। ঢাকা ইউনিভার্সিটিতে লজ্জাজনক হারে একটা সাধারণ সদস্য পদও পায় নাই এবং 100 ভোটও পায় নাই। তো আপনি দেখছেন তারা কিভাবে রিজেক্টেড হয়ে গেছে। 1 বছরের মধ্যে তাদেরকে জনগণ কোথায় ছুঁড়ে ফেলাই দিয়েছে। সুতরাং বাংলাদেশের জনগণকে আন্ডার এস্টিমেট করলে হবে না। আপনি শুধু একজন রাজনীতিবিদই নন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে আপনার সরাসরি অবদান রয়েছে। আপনার অনেক স্মৃতি আছে জানি, কিন্তু এমন কোনো স্মৃতি আছে কি যেটি আপনাকে আসলে ঠিকমতো ঘুমাতে দেয় না? একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে, যেহেতু পাকিস্তানে 12 বছর যৌবনের কাটিয়েছি, বাংলাদেশের মানুষের কি কষ্ট সেটা সশক্তি দেখেছি। তারা যেভাবে নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে, সেই জিনিসগুলি চোখে দেখেছি। আমার মধ্যে জনগণের জিনিসটাই বেশি কাজ করেছে। মৃত্যুর আগেও যে জনগণের জন্য কিছু করে যেতে পারি নাই, যেটা জনগণ চায় সেটাই পীড়া দেয়। কী চেয়েছিলাম, কি পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করেন দেশটা যেন সঠিকভাবে চলে, সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।